ওয়াকারুজ্জামান ভারতপন্থী হয়ে এতদিন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে এই যে লুকিয়ে থাকা মানুষগুলা, অপরাধীগুলা, তাদেরকে যাতে করে অপরাধের শাস্তি না পেতে হয় তাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দৌড়ঝাঁপ করেছিলেন প্রধান বিচারপতির কাছে, গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে, সর্বশেষ তাজুল ইসলামকে ডেকে নিয়েও এটা থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ডক্টর ইউনূস স্যারের সাথে সেনা প্রধানের একটা দূরত্ব আছে। তখন বোঝা গেল না ভাই, যেহেতু সরকার ওনার কথার সাথে একমত হইল না, সরকার নির্বাচনের কথা বললো জুনের কথা, তারপরে আসলো ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন। যাই হোক, এই যে দূরত্বটা বাড়লো, এরপরে আমরা একটা কথা শুনলাম বাজারে 5 আগস্টের পর যে সেনা প্রধান পাথর বুকে চাপা দিয়া ডক্টর ইউনূস স্যারকে মাইনা নিছে, এরকম একটা কথা বাজারে আসছে না ভাই? আসছে তো, আমরা শুনছি তো, বাজারে এটা খুব সেল হয়েছে, কিন্তু তখন অনেক আলোচনা হয়েছে। নবনীতা চৌধুরী বলতেছেন আর্মি চিফ যিনি আছেন ওয়াকারুজ্জামান, উনি অলরেডি হাউস অ্যারেস্ট। একটা ভুয়া খবর, এগুলো বইলা মানুষকে উত্তেজিত করা। আবার আজকে রিঝুম মজুমদারের একটা কন্টেন্ট দেখলাম, উনি তো আরো ভয়াবহ তথ্য দিল। উনি বলতে চাচ্ছে ওয়াকারুজ্জামানের সাথে তার সম্পর্ক আছে বা তার বন্ধুর সাথে তার বন্ধুত্ব আছে, ওয়াকারুজ্জামান সাহেবকে এখন ইমিডিয়েট অ্যারেস্ট করা হবে। কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনীতি, প্রেক্ষাপট, পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওর শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। এই জন্য দর্শক, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। দর্শক, চলুন আমরা ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিও দেখছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, চলুন আমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। ভারতীয় গণমাধ্যম এনআইটিভিতে একটি সংবাদ এসেছে যে ভারত থেকে সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রুপ আসছে ঢাকায়। 16 অক্টোবর থেকে 18 অক্টোবর তারা ঢাকায় থাকবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বিভিন্ন কমিটি, বিভিন্ন গ্রুপের সাথে বৈঠক করবেন। বাংলাদেশের এই উত্তপ্ত সময়ে যখন সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের ভিতরে একটি আলোচনা নয়, শুধু আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনাটা সারা পড়েছে যে এট এ টাইম 25 জন সেনা কর্মকর্তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট জারি, গ্রেফতারি পরোয়ানা জারি, আর এরই মাঝে 15 জন কর্মরত অফিসারকে গ্রেফতার করেছে খুদ সেনাবাহিনী নিজে। আর এরই ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে ভারতে যাওয়ার কথা ছিল 1 সপ্তাহের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের। জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে ভারত গেলে বিরাট সমালোচনায় এবং বিরাট সন্দেহের চোখে পড়বে এবং উনার ভারত সফরকে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলা ভালো চোখে দেখবেন না, তাই তিনি ভারতের 1 সপ্তাহের সফর বাতিল করেছেন। কিন্তু সফরটি বাতিল করেই তিনি আরেকটি সফরের প্ল্যান করেছিলেন যে 14 তারিখে, মানে গতকাল 14 তারিখে উনি ভেবেছিলেন সৌদি আরবের সফরে যাবেন। সৌদি আরবে গিয়ে যে আমেরিকান সোলজাররা, সৌদি আরবে প্রায় 7,000 আমেরিকান সোলজার সৌদি আরবের বিভিন্ন জায়গায় নিরাপত্তার দায়িত্বে আছে, সেই 7,000 সোলজারকে আমেরিকাতে ফেরত দেওয়া হচ্ছে বা সৌদি আরব তাদেরকে নতুন কন্ট্রাক্ট করে রাখার পক্ষে নয় বলে আমরা কিছু তথ্য বা সংবাদ পেয়েছি। আর সেই জায়গাটার ভিতরে বাংলাদেশের সেনাবাহিনীদেরকে যদি সৌদি আরবে পাঠানো যায়, এই 7,000-এর জায়গাটা যদি বাংলাদেশ দখল করে নিতে পারে, তাহলে বা তার অর্ধেকও যদি বাংলাদেশ বা এখানে 3-4 হাজার যদি সেনাবাহিনী কন্টিনিউ বাংলাদেশ দিতে পারে সৌদি আরবের নিরাপত্তার জন্য, তখন এখান থেকে একটা বড় রেমিটেন্স আমাদের সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের সেনাবাহিনী যারা জুনিয়র, যারা মাঝারি সারিতে চাকরি করেন, হালাল এবং সৎ রোজগারের জন্য তারা বিদেশ ভ্রমণ বা বিদেশে একটি
ট্রান্সফার যদি তারা হতে পারেন, সেইখান থেকে তারা ডলারে যে স্যালারিটা পান সেটা তারা 2 বছর যদি জীবনে থাকতে পারেন, তাহলে নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য একটা বাসস্থান বা একটা ব্যবসা বাণিজ্য করা, অবসরে গিয়ে এই ধরনের একটা অর্থ তারা রোজগার করতে পারেন। তো সেখানে সৌদি আরবের যাওয়াটা ছিল ওয়াকারুজ্জামানের সেকেন্ড প্ল্যান, ভারত না গিয়ে সৌদি আরবে যাওয়া। কিন্তু সেকেন্ড প্ল্যানটাও হঠাৎ করে ওনাকে স্টপ করতে হয়েছে, বন্ধ করতে হয়েছে, কারণ বাংলাদেশের 15 জন চাকরিরত সেনা অফিসারকে গ্রেফতার করার কারণে 2টা গ্রুপ এখানে কাজ করছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে একটি গ্রুপ, আরেকটি গ্রুপ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিপক্ষে কাজ করছেন। 2টা গ্রুপের ভিতরে কাজ হচ্ছে। এই কারণে আমি বলছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কেউ কেউ মনে করেন উনি ভারতের পক্ষের লোক, শেখ হাসিনার পক্ষের লোক, আওয়ামী লীগের পক্ষের লোক। এটা মনে করেন যারা 24-এ আন্দোলন সংগ্রাম করেছেন এবং 24-এর আন্দোলন সংগ্রামে যারা জড়িত, যাদের রক্ত গিয়েছে, যাদের পরিবারের সন্তান গিয়েছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছেন, তারা মনে করেন, তাদের যে সাপোর্টারটা আছে তারা মনে করেন যে ওয়াকারুজ্জামান ভারতপন্থী হয়ে এতদিন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে এই যে লুকিয়ে থাকা মানুষগুলা, অপরাধীগুলা, তাদেরকে যাতে করে অপরাধের শাস্তি না পেতে হয়, তাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দৌড়ঝাঁপ করেছিলেন প্রধান বিচারপতির কাছে, গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে, সর্বশেষ তাজুল ইসলামকে ডেকে নিয়েও এটা থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভবান হলো না। সর্বশেষ তাদের হঠাৎ করে একই দিনে ওয়ারেন্ট জারি, একই দিনে তাদের উপরে গ্রেফতারি পরোয়ানাটা, মানে এটা ভাবতে পারে নাই সেনাবাহিনী, বা তাদের চিন্তার বাইরে যে সকালে উঠবে আদালতে তাদের কাগজপত্র আর দুপুরের পরে রায় দেওয়া হবে তাদের গ্রেফতারি পরোয়ানা, সেটা সেনাবাহিনীর আন্দাজের বাইরে বিষয়টা হয়েছে বলেই আমরা কিছু তথ্য পেয়েছি। তাই ওয়াকারুজ্জামানের সৌদি আরব বন্ধ হওয়াটা অনেকটা আপাতত দৃষ্টিতে আমরা দেখছি, উনি যেহেতু যান নাই 14 তারিখ যেহেতু চলে গিয়েছে, সেহেতু উনি হয়তো আপাতত বাংলাদেশের বাইরে কোথাও যেতে চাচ্ছেন না। কারণ উনি যে বাংলাদেশের বাইরে যাবেন, উনার নিরাপত্তা এবং উনার স্থলাভিষিক্ত অন্য কেউ অন্য কিছু করে বসে কিনা, উনি ওনার অনুপস্থিতিতে কোনো ক্রু হয়ে যায় কিনা, নতুন কেউ সেনাপ্রধান হয়ে যান কিনা, নতুন কেউ দায়িত্ব নিয়ে নেন কিনা, সরকারি বা অন্য কাউকে বসিয়ে দেন কিনা, সবকিছু মিলে উনার কি চাচ্ছেন আর না চাচ্ছেন এটা পরিষ্কার উনি 5 তারিখের পরে জনতার কাছে করতে না পারার কারণে, উনি যদি 5ই আগস্টের পরে জনতার কাছে পরিষ্কার করতে পারতেন যে আমি ভারত বিরোধী, আমি শেখ হাসিনা বিরোধী, আমি হতে পারি তার আত্মীয়, আমি হতে পারি তার হাতে সেনা প্রধান, কিন্তু আমি 18 কোটি মানুষ প্রেমী এবং 18 কোটি মানুষের পক্ষে আমি 5ই আগস্ট ছিলাম এবং এরপর থেকে কন্টিনিউ আমি পক্ষে আছি। যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই যে প্রেসিডেন্ট চুপ্পুকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে উনি ভূমিকা রাখতেন, উনি যদি ভূমিকা রাখতেন যে 5ই আগস্টের যত হত্যাকাণ্ড যা কিছু ঘটেছে, এটা সেনাবাহিনীর লোক থাকুক, নৌবাহিনীর লোক থাকুক, বিমান বাহিনীর লোক থাকুক, র্যাবে থাকা সেনাবাহিনীর অন্যান্য বাহিনীর লোক থাকুক, পুলিশে অন্যান্য জায়গায় যারা আছে, এই অপরাধীদের শাস্তির পক্ষে যদি উনি জোরালো ভূমিকা রাখতেন, আইসিটি কোর্টে যদি উনি সহযোগিতার হাতটা বেরিয়ে দিতেন, তাহলে কিন্তু এই ওয়াকারুজ্জামান সবার মাথার উপরে তাজ হিসাবে সম্মানের সাথে থাকতেন। দেখেন, অনেকেই ভাব ধরছিল এই দেশে, কিন্তু শেষ পর্যন্ত ধরা খেয়ে গেল, ভাব ধরে রাখতে পারলো না। দেখেন, ভাবের মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন? দেশপ্রেমিক সেনা প্রধান, এই একটা ব্যাপার। দেখেন কেমন একটা ভাব আছে এর মধ্যে, দেশপ্রেমিক সেনা প্রধান, দেশপ্রেমিক সেনা প্রধান একদম ম্যাচ করে। কিন্তু এই দেশপ্রেমিকের সাথে আপনি অন্য কিছু মিলান, যে দেশপ্রেমিক রাজনীতিবিদ অমুক, ভাল লাগবে? ভাল লাগবে না। দেশপ্রেমিক পুলিশ ভাল লাগে? ভাল লাগে না। দেশপ্রেমিক র্যাব শুনতে তেমন ভাল লাগে না।
দেশপ্রেমিক সেনা প্রধান, শুনতেই ভালো লাগে, কিন্তু সেই দেশপ্রেমিক সেনা প্রধান আজকে অনেক বড় প্রশ্নের সম্মুখীন। অনেকেই কথা বলতেছে ওনাকে নিয়ে। এই কথা বলার সুযোগটা উনি কি কইরা দিলেন? সুযোগটা উনি কইরা দিছে। কিভাবে উনি কইরা দিল? ওই যে রাওয়া ক্লাবে আইসা একটা বক্তব্য রাখলো না, ওই দিন একটা নির্বাচন চাইলো। এই নির্বাচনটা ডিসেম্বরে চাইছে উনি। তারপরে কিন্তু ডক্টর ইউনূস স্যার এবং ওনার পক্ষ থেকে জানাই দিল যে অন্য কেউ নির্বাচন চাইলে তো হবে না, সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে হবে। অন্য কেউ যদি ঘোষণা দিয়ে থাকে এটা তার ব্যাপার। এরকম একটা কথা আসলো। ওই কথার পরই তো বোঝা গেল ডক্টর ইউনূস স্যারের সাথে সেনা প্রধানের একটা দূরত্ব আছে। তখন বোঝা গেল না ভাই, যেহেতু সরকার ওনার কথার সাথে একমত হইল না, সরকার নির্বাচনের কথা বললো, জুনের কথা, তারপরে আসলো ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন। যাই হোক, এই যে দূরত্বটা বাড়লো, এরপরে আমরা একটা কথা শুনলাম বাজারে, এর সাথে আরেকটা কথা সামনে চলে আসলো, মানে 5ই আগস্টের পর যে সেনা প্রধান পাথর বুকে চাপা দিয়া ডক্টর ইউনূস স্যারকে মাইনা নিছে, এরকম একটা কথা বাজারে আসছে না ভাই? আসছে তো, আমরা শুনছি তো, বাজারে এটা খুব সেল হয়েছে, কিন্তু তখন অনেক আলোচনা হয়েছে। ওই আলোচনার পরে রাওয়া ক্লাবে আইসা উনি একটা বক্তব্য দিলেন প্রায় 6 মাস পর। ওই বক্তব্যের মধ্যে উনি নির্বাচন চাইলেন ডিসেম্বরে, তাই না? সেটাও কিন্তু অনেক বিতর্ক হইলো, আলোচনা হইলো যে একজন সেনাপ্রধান দেশে নির্বাচন চাইতে পারে কিনা, এটা তো সরকারের ব্যাপার। সরকারের আগে উনি কিভাবে বলে, সরকারের সাথে ওনার এই দূরত্বটা কেন, এরকম অনেক আলোচনা হয়েছে। এই আলোচনাগুলোর সুযোগ করে দিছে কে? উনি করে দিল তো, তাই না? এরপর উনি যাচ্ছিল মাননীয় বিচারপতির কাছে, মাননীয় রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেবের কাছে, এবং আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে বসতেছিল। উনি ভিতরে ভিতরে অনেকের সাথেই বসতেছিল। কেন বসতেছিল সেটা আমরা তখন না বুঝলো, এখন তো বুঝতে পারতেছি। কি বুঝতে পারতেছি? ওই যে 25 জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, ওরা কারা? ওরা খাকি পোশাকধারী, ওদের নামে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, এদেরকে বাঁচাইবার জন্য উনি চেষ্টা করতেছিল। এরকম একটা হিসাব মিলায় নেওয়ার জন্য তো ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সাধারণ জ্ঞানী বোঝা যায় যে উনি ওদেরকে বাঁচাইবার চেষ্টা করতেছিল। আর ওই 25 জন কারা ভাই? দেখেন, এদের মধ্যে একজন আছে কবির, হ্যাঁ ওনার নাম কবির, উনি জেনারেল কবির। শোনা যাচ্ছে উনি পালায় গেছে, গুজবও হইতে পারে। অনেক সময় কি করে জানেন? গুজব ছড়ায় দেয় যে উনি পালায় গেছে, যেন না খোঁজে, দেশের ভিতরে আছে, এখন পালাবে। যাই হোক, উনি যেখানেই থাকুক, উনি যে ভাই কত বড় অপরাধী আপনারা জানেন না। উনি সনাতন ধর্মের ভাই বোনদের সম্পত্তি কাইরা নিছে। 1% সম্পত্তি 40 থেকে 50 হাজার টাকায় কিনছে। আবার সেই সম্পত্তি বিক্রি করছে সরকারের কাছে 35 লক্ষ টাকায় শতাংশ বিক্রি করছে। কিনছে কিন্তু 50,000 টাকায়, এবং কিনতে গিয়া এই গরিব মানুষদের উপরে, এই সনাতনী ভাই বোনদের উপরে, সবাই উপরে উনি জুলুম করছে, অত্যাচার করছে। শত শত বিঘা জমি এভাবে বিক্রি করছে। এই জেনারেল কবির এই অপকর্মটা করছে ভাই গত 15-16 বছর। এরকম অপকর্মের সাথে এরা সবাই জড়িত। এখন এদেরকে যে বাঁচাইবার চেষ্টা করা হইলো, এই 25 জন এখন কোথায়? ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। কিভাবে রাখা হয়েছে? একটা বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে এটা জেলখানা, এখানে ওদেরকে রাখা হয়েছে। কিন্তু ব্যারিস্টার তাজুল ইসলাম বলছে ওনারা অ্যারেস্ট হয়েছে কিনা এটা আমরা জানি না, এখনো আমাদেরকে অফিসিয়ালি জানানো হয় নাই। আর যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আদালতে ওনাদেরকে হাজির করতে হবে। 24 ঘন্টা পার হয়ে গেছে, তার মানে ওনারা অ্যারেস্ট আছে কিনা তা জানি না। কিন্তু আইসপিআর থেকে জানাইছে ওই 25 জন ওনাদের হেফাজতে আছে। হেফাজত আর গ্রেফতার একই কথা না ভাই, এটা মাথায় রাখেন। তাজুল ইসলাম সাহেব ঠিকই বলছে যে তারা কোথায় আছে এটা আমাদের জানার কথা না, আইনগতভাবে যখন হাজির করবে তখনই আমরা এটা নিয়ে কথা বলবো, এর আগে কোনো কথা বলতে চাই না। এখন দেখেন এই 25 জন কারা ভাই জানেন? এরা ছিল ওই যে গুম খুনের সাথে জড়িত, আয়না ঘরের সাথে জড়িত। আর এরা কার অধীনে ছিল? যারা ওয়াকার সাহেবের অধীনে ছিল। তার মানে কি দেখেন, ওয়াকার সাহেবের কাঁধে গিয়ে পড়তেছে না, ওনার কাঁধের সামনে কিন্তু এখন আইনি নিঃশ্বাস পড়তেছে। এই 25 জনকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কথাই তো সামনে চলে আসবে। সবচেয়ে বড় জিনিস কি আসবে জানেন? 626 জনকে যে পার করা হইলো, ওই 626 জনকে কারা পার করলো? এই 25 জনই পার করছে। এই 25 জনই জানে 626 জনকে কিভাবে পার করা হয়েছে। এদেরকে যখন জিজ্ঞাসা করবে সব বাইরে সামনে চলে আসবে। আর ওই বাইরে কথাগুলো যখন সামনে আসবে
তখন কি সেনা প্রধানকে আরো প্রশ্নের সম্মুখীন করবে না? দেখেন কত বড় চাপের মুখে আছে উনি, হারে হারে টের পাচ্ছে তো এখন যে আমি ভিতরে ভিতরে যা যা করছি সবই তো এখন জনগণের সামনে, সাধারণ জনগণ তো এসব নিয়ে আলোচনা করতেছে। এগুলো যদি ভুল হয়, মিথ্যা হয়, তাহলে নিশ্চয়ই উনি রাওয়া ক্লাবের মতো আবার এসে একটা ভাষণ দিবে, আমাদেরকে জানাবে সত্য মিথ্যা। আমার মনে হয় উনি আর এটা জানাবে না। উনি নিশ্চয়ই বুঝতে পারছে যে জনগণ এত বোকা না, জনগণকে আমি বারবার বোকা বানাইতে পারবো না। গত 14-15 মাসে দুইটা আলোচনা সবচেয়ে বেশি হয়েছে ভাই, নির্বাচন আর এই ওয়াকার সাহেবকে নিয়ে। কারণ কি ওয়াকার সাহেবের গতিবিধি সবকিছু সরকারের কাছে যাচ্ছিল, সরকারের কাছে খবর যাচ্ছিল। আপনারা একটা জিনিস মনে রাখেন, শেখ হাসিনা যে সিস্টেমটা রাইখা গেছে ওই সিস্টেমের মধ্যেই তো ডক্টর ইউনূস স্যার আইসা বসছে। উনি কি ওই সিস্টেম কাজে লাগাবে না? উনি কি গতিবিধি লক্ষ্য রাখবে না, কে কি করতেছে না করতেছে? এই যে গত 14 মাসে একটা জিনিস তো প্রমাণ হয়েছে, স্বাধীনতার পক্ষে একটা শক্তি কাজ করতেছে, তাই না? এই দেশের স্বাধীনতার পক্ষের একটা বিরাট শক্তি আছে যারা চইলা গেছে, কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষে শক্তি আছে যারা জুলাই এই গণ অভ্যুত্থানে জওয়ানদেরকে বলছে রাজাকারের নাতিপুতি, যারা বলছে এরা ফকিন্নির পুত। আরেকটা শক্তি আছে না ভাই, এটাও তো ভাই স্বাধীনতার পক্ষের শক্তি। এখন এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে যদি আপনি লড়াই করতে চান তাহলে তো স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি দাঁড় করাইতে হবে, তাই না ভাই? লোহাই তো লোহা কাটে, সেই স্বাধীনতার বিপক্ষে শক্তি দাঁড়ায় গেছে। হ্যাঁ ভাই, এটা শুধু এই আমাদের জনগণের মধ্যে না, এই বাইরের জগতে না ভাই। বাইরের জগৎ বলতে বুঝাচ্ছি কি জানেন? রূপালী জগৎ, সিনেমার রূপালী জগৎ না, ক্যান্টনমেন্টের মধ্যে একটা রূপালী জগৎ আছে। হ্যাঁ ভাই, এটার রূপ অনেক রকম। দেখেন অনেক মায়ের সন্তান এই আয়না ঘরে থাইকা দেওয়ালে লেখা গেছিল তার মনের কথা, তার ঠিকানা লেখা গেছিল, মার কাছে বাবার কাছে কিছু বলার থাকলে সে এটা লেখা গেছে ওইখানে। ওই দেওয়ালের লেখনগুলা কারা বুঝছে এইটা কি আমরা এখন বুঝতে পারি না? ওই দেওয়ালের ওই লেখাগুলা রং দিয়া কারা মুছছে? হ্যাঁ ভাই, দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে সেনাবাহিনীর প্রতি সবাই শ্রদ্ধা, ওই সেনাবাহিনীকে, এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে আজকে প্রশ্ন সম্মুখীন কে করলো? মানুষ এখন সেনাবাহিনী নিয়ে এত রকম বিতর্ক কেন তুলতেছে? এর পিছনে কারণ কি? এটা তো বুঝার জন্য ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সাধারণ মানুষই তো বুঝতেছে। দেশের ভিতরে এই যে অরাজকতা চলতেছিল, চাঁদাবাজি চলতেছিল, খুনাখুনি চলতেছিল, আইন প্রশাসন ঠিক মতো কেন কাজ করতেছিল না, এখন তো আমরা এগুলা বুঝতে পারি। কারণ সবাই বুঝাইতে চাচ্ছিল যে এই সরকার অচল, তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক সরকার আনো, ওই সরকার আইসা সব বন্ধ করে দিবে। আসলে ওই সরকার আসার পর ভাই এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের মামলাটা বন্ধ হয়ে যেত অথবা স্লো হয়ে যেত। আজকে যে 25 জনের গ্রেপ্তারি পরোয়ানা বাইর হয়েছে এইটা বাইর হইতো না, এবং বিডিআরের যে ট্র্যাজেডি সেটাও আর সামনে আসতো না, শাপলা চত্বরের গণহত্যাও সামনে আসতো না, জুলাইতে যে 1500 শহীদ হইল সেটারও কোনো বিচার হইতো না, 35 থেকে 40 হাজার মানুষ যে পঙ্গু হইল সেটারও কোনো বিচার হইতো না, সব কিছু বন্ধ হয়ে যাইতো। ওই বন্ধ করার জন্যই নির্বাচন করতেছিল। যদি বর্তমান পরিস্থিতি নিয়ে একটু বিশ্লেষণ করি তাহলে দেখেন গন্ডগোল তো আরেকটা হচ্ছে, সেটা হইলো যে আর্মি থেকে বলা হয়েছে যে আমরা তাদেরকে কাস্টডিতে নিয়েছি, আমরা তাদের জন্য আলাদা সেল করেছি এখানটায়, ওনারা এখানে থাকবেন, মানে সেই কনভিক্টেড বা যাদের সম্পর্কে মামলা হয়েছে আর কি, তাদেরকে আমরা এখান থেকে কোর্টে নিয়ে যাব। তারপর বিচার কার্য যখন শেষ হয়ে যাবে তখন তাদের যদি বিচার হয়, যে বিচারে যদি সাজা হয় তখন তারা জেলে যাবে। এই পর্যন্ত বিচার কর্ম চলা পর্যন্ত ওনারা ক্যান্টনমেন্টে যে নতুন করে একটা মানে বন্দিশালা বানানো হয়েছে বা জেলখানা বানানো হয়েছে সেখানে তাদের রাখা হবে। এই জেলখানা বানানোর ব্যাপারে আপনারা জানেন সরকার থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জেলখানা করা হয়েছে। জেলখানা কিন্তু করতে পারে বন্ধুরা, আমরা দেখছি যে 1/11-এর সময় সরকার থেকে 2টা জেলখানা করা হয়েছিল, স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাড়িতে, একটা হলো শেখ হাসিনা থাকতো, একটা খালেদা জিয়া থাকতো। ওইটা কিন্তু জেলখানায় ছিল কিন্তু সেটা পুলিশের আন্ডারে ছিল। এখানে ডিফারেন্সটা হলো এখানে ওরা আর্মির আন্ডারে থাকবে। তো এইটা বলার পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব স্টেট বলে দিচ্ছে তারা যদি অ্যারেস্টেড হয়েই থাকে তাহলে তাদেরকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হোক। মানে এইগুলো শোনার পর না কারোরই, বাংলাদেশের কারোরই মন মানসিকতা ভালো না। এখন এই টপিকসটা নিয়ে বাংলাদেশের যে ইউটিউবাররা আছে যত,
বাংলাদেশ ভিত্তিক বাংলা ইউটিউব করে বা পলিটিক্যাল কন্টেন্ট করে, তারা 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ পুরোপুরি আর্মিদের বিরুদ্ধে, মানে এদের বিচার হোক, এটা কিন্তু সবাই চায়, বাংলাদেশের সমস্ত জনগণই চায়। বাংলাদেশের প্রতিটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন ইন্ডিভিজুয়ালি যে আপনি কি চান, তারা বলবে যে আমরা বিচার চাই যে অন্যায় করেছে। বাংলাদেশের কোনো মানুষই কিন্তু আর্মিকে, মানে সেনাবাহিনীকে নিয়ে কোনো কথা বলতেছে না, সেনাবাহিনীর কিছু কতিপয় অফিসার নিয়ে কথা বলতেছেন। এই একটা গ্রুপ আছে এই পাবলিকের সাথে মিলা, তারা এটার বিচার চায়। আরেকটা গ্রুপ আছে যারা পুরোপুরি আর্মিকে সাপোর্ট করতেছে। আমি কারণ নাম বলার দরকার নেই, আপনারা তো বিভিন্ন কন্টেন্ট দেখলে বুঝবেন। তারা পুরোপুরি আর্মিকে সাপোর্ট করতেছে, এই যে যারা বিচার চায় তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে। এটা হলো আরেকটা গ্রুপ। আরেকটা তৃতীয় গ্রুপ বাড়িয়েছে, সেটা হইলো তারা এখন উস্কানিমূলক কথাবার্তা বলতেছে, মানে আর্মি এবং সরকারের মধ্যে যেন একটা গন্ডগোল লেগে যায়। যেমন তারা বলতেছে, নবনীতা চৌধুরীর কথাই বলি, নবনীতা চৌধুরী বলতেছে উনার মনে হচ্ছে ওয়াকারুজ্জামান এখন হাউস অ্যারেস্ট। উনি এই খবরটা কোত্থেকে পাইল? এই যে একটা অপপ্রচার, ওনার তো অনেক ভক্তগুলো আছে, ওনার তো অনেকেই দেখে। এই যে উনিটা বললো যে আমার মনে হচ্ছে, বা আমি যা খবর পেয়েছি, এখানে একটা কথা বলে রাখা ভালো, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানায় না, তারা কিন্তু একদম রেফারেন্স দিয়ে কথা বলে। আর্মিতে আমার ফ্রেন্ড আছে, ওয়াকার আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, আমি আর্মির বাসায় যাতায়াত করতাম, আর্মিতে আমার প্রচুর যোগাযোগ আছে, অমুক কর্নেল, অমুক মেজর, ওদের সাথেও আমি একটা সবসময় ইন্ডিভিজুয়াল সম্পর্ক রাখি। মানে ওদের কথাবার্তা শুনলে আপনার কি মনে হবে জানেন? মনে হয় একদম ঘরের লোক, মানে চাপা পিটাইতেছে আর কি, পুরা চাপা পিটাইয়া এমনভাবে কথা বলতেছে যে আপনি বিশ্বাস করবেন। তো নবনীতা চৌধুরী বলতেছেন আর্মি চিফ যিনি আছেন ওয়াকারুজ্জামান, উনি অলরেডি হাউস অ্যারেস্ট। একটা ভুয়া খবর, এগুলো বইলা মানুষকে উত্তেজিত করা। আবার আজকে নিঝুম মজুমদারের একটা কন্টেন্ট দেখলাম, উনি তো আরও ভয়াবহ তথ্য দিল। উনি বলতে চাচ্ছে ওয়াকারুজ্জামানের সাথে তার সম্পর্ক আছে, বা তার বন্ধুর সাথে তার বন্ধুত্ব আছে। ওয়াকারুজ্জামান সাহেবকে এখন ইমিডিয়েট অ্যারেস্ট করা হবে, কারণ এদেরকে অ্যারেস্ট করছে, এরপর আরও 2-4 জনকে অ্যারেস্ট করবে, তারপর ওয়াকারুজ্জামানকে অ্যারেস্ট করবে। মানে উনি যে সমস্ত কথাবার্তা বলছে, ওনার কথা হইল যে ইউনূস এবং ওয়াকারের মধ্যে লাগায় দাও, মানে আর্মি ভার্সেস সরকারের মধ্যে লাগায় দাও, লাগায় দিয়ে একটা গ্যাঞ্জাম লাগায় দাও, লাগায় দিয়ে দেশটার একটা বিশৃঙ্খলা করে দাও, তাহলে তাদের সুবিধা হবে, তাই না? তো এই যে 3টা গ্রুপ আইছে, এই 3টা গ্রুপের 3 রকম মন্তব্যশীল। সাধারণ পাবলিক কী ভাবতেছে? সাধারণ পাবলিক ভাবতেছে যে ভাই আমরা কোথায় এসে পড়লাম, একটা ডিসিশনে আসেন না রে ভাই, যে সরকার এক কথা বলতেছে, আর্মি এক কথা বলতেছে, পাবলিক একরকম ভাবতেছে। সাধারণ পাবলিকের ভাবনা কি? সাধারণ পাবলিকের ভাবনা মোটামুটি এইটা, যে আর্মিকে আমরা শ্রদ্ধা করি, আর্মি আমাদের গর্ব, আর্মির প্রতি আমরা কৃতজ্ঞ, বাট আর্মিতে যে কিছু অফিসার আছে তাদের যে এলিগেশনস আসছে সেটা প্রমাণ করে বিচার করা হোক, এটা কিন্তু সাধারণ মানুষের ভাবনা। কিন্তু এই গ্রুপগুলোর থেকে, ওই যে 3 নম্বর গ্রুপ যাদের কথা বললাম, ওনারা বলতে চাচ্ছে এটা নিয়ে আরও গ্যাঞ্জাম হোক। এটা নিয়ে আর্মির সাথে সরকারের এমন গ্যাঞ্জাম হোক যে তাজুল এটা মানবে না, সরকার এটা মানবে না, আর্মি এটা করবে না, করে আর্মির সাথে গভর্নমেন্টের একটা এমন পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হোক যাতে দেশে মার্শাল ল আসে বা জরুরি অবস্থা আসে। কিন্তু সেই দিকে দেশ ধাবিত হবে না। আমরা যতদূর বুঝতেছি, আমরা যেটা এই পর্যন্ত অ্যানালাইসিস করে দেখতেছি, আমাদের সাথে কোনো কারোর সাথে খাতির বাতির নেই, আমরা যা দেখি এগুলো বলি। আমরা সব স্বাভাবিক ডাইলা যে আর্মির ক্যান্টনমেন্ট থেকে খবর পাইছি, অমুকে আমার ফ্রেন্ড, এগুলো করে লাভ নাই। আমরা যে খবর পাইছি বা যারা বুঝতেছি, এদের বিচার কার্য হবে, এবং আলটিমেটলি এদের বিচার কার্যটা হয়তো বা, আমার ধারণা, এটা আমার ধারণা, এটা ভুলও হইতে পারে বা এটা হইতেও পারে, আমার ধারণা যে এদের বিচার কার্য ওইখানে রাইখেই করা হবে। বিচারে ওরা দোষী সাব্যস্ত হলে ওদের জেল ফাঁসি হবে, যাই হওয়া হবে, কিন্তু বিচার এটা হবে। এতে করে আর্মির অন্যান্য অফিসারদের কোনো আপত্তি নেই, ইনক্লুডিং ওয়াকারুজ্জামান। কিন্তু এরা সবাই বলতেছে ওয়াকারুজ্জামান খেলতেছে ইউনূস সাহেবের সাথে, আর ইউনূস সাহেব খেলতেছে ওয়াকারুজ্জামানের সাথে। এটা বলতেছে তৃতীয় গ্রুপটা, নিঝুম মজুমদার, তারপরে যে কাজী রুনা, তারপরে যে আপনার নবনীতা চৌধুরী, যারা ওই গ্রুপ করে আর কি, আওয়ামী লীগ করে সোজা কথা, তারা যারা চাচ্ছে যে না এইভাবে এটা শেষ করা যাবে না, এটা হলে এমন গ্যাঞ্জাম লাগাই দাও,
এমন গ্যাঞ্জাম লাগাই দাও যাতে দেশে একটা বিরাট বিশৃঙ্খলা হয়, তাহলে একটা তাদের সুবিধা হয়। এই যে দেখেন শফিকুল আলম সাহেব হঠাৎ করে বলে দিল এরপরে আর কোনো আর্মির বিরুদ্ধে কোনো রকম মামলা হবে না। আচ্ছা, এই কথাটা বলা কি ওনার দ্বারা ঠিক হয়েছে? এটাকে উনি বলতে পারেন? উনি কে? এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।